গ্রুপের আমরা গ্রুপের আমরা এক্সাম্পল একটা মনে হয় করেছিলাম, একটা কি দুটো। তো এক্সাম্পল আরো কিছু করতে হবে, কারণ গ্রুপ ভীষণ ইম্পর্টেন্ট টপিক, আর ওখান থেকে এক্সাম্পল টাইপের কোশ্চেন তোমরা পাবে। ওকে, তো গ্রুপের আরো কিছু এক্সাম্পল করতে হবে। তো আজকে ফার্স্ট কোশ্চেন লেখো। ম্যাট্রিক্সের কোশ্চেনটা হয়ে গেছে, এই কোশ্চেনটা লেখো। লেট s is equals to 1 I minus 1 minus I. ওকে, এটা খুব স্ট্যান্ডার্ড একটা সেট। ওকে, এই এই এক্সাম্পলটা বা এই সেট নিয়ে অঙ্ক তুমি আরো অনেক জায়গায় পাবে। যখন আমরা পারমুটেশন গ্রুপ করব সেখানেও দেখবে এই সেম এক্সাম্পল নিয়ে কোশ্চেন আসছে। ওকে, তো লেট s is equals to 1 I minus 1 minus I, where I মানে তো তোমরা জানো, where I to the power 4 equals to 1. Then show that then show that s comma dot is an abelian group. Then show that s comma dot is an abelian group. Abelian group মানে কি বলেছিলাম আগের দিন, যে এই গ্রুপটা কমিউটেটিভ হবে, তাই না? হ্যাঁ স্যার। তো এখানে একটা ফাইনাইট সেট কিন্তু বলে দিয়েছে, এই ফাইনাইট সেটটা নিয়ে তোমাকে দেখাতে হবে এটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে। আর অপারেশন কি বলেছে? মাল্টিপ্লিকেশন। ওকে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সেটটা দিয়েছে সেটা কি সেট দিয়েছে, আর অপারেশন কি দেওয়া আছে, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। চলো, এবার প্রথমে আমাদের কি দেখাতে হবে? প্রথমে আমাদের দেখাতে হবে তোমার কি ক্লোজার প্রপার্টি। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে ক্লোজার প্রপার্টি। তুমি এক কাজ করতে পারো, যেহেতু মাত্র চারটে এলিমেন্ট আছে, তো প্রত্যেকটা এলিমেন্টই মাল্টিপ্লাই করে তুমি 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 দেখাতে পারো। অথবা তুমি একটা ল্যাঙ্গুয়েজে লিখে দিতে পারো যে হেয়ার, ইফ উই মাল্টিপ্লাই এভরি এলিমেন্ট উইথ আদার্স, দেন উই উইল গেট দ্য রেজাল্ট ফ্রম দ্য সেম সেট। ওকে, ফর এক্সাম্পল ধরো 1 ডট আই ইকুয়ালস টু আই বিলংস টু আই, সরি বিলংস টু এস। আবার 1 dot minus 1 equals to minus 1 belongs to S. Similarly, similarly, minus I dot minus equals to কত হবে? মাইনাস I dot minus I, মাইনাস মাইনাস প্লাস, আর I স্কোয়ার মানে হচ্ছে ওয়ান হবে। মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান, আচ্ছা আচ্ছা। মাইনাস ওয়ান না, মাইনাস মাইনাস প্লাস হলো, আর I স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান বিলংস টু এস। ওকে, তো তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই দেখতে পাচ্ছি রেজাল্টটা আমার সেম সেটের মধ্যেই থাকছে। আর এটাই আমার ক্লোজারের কন্ডিশন ছিল। তো ল্যাঙ্গুয়েজে এটা লিখে দাও। সো প্রোডাক্ট অফ এভরি এলিমেন্ট, প্রোডাক্ট অফ এভরি এলিমেন্ট বিলংস টু বিলংস টু দ্য সেম সেট এস। ওকে, সো এস ইজ ক্লোজড আন্ডার ডট। ক্লিয়ার? এটা গেল আমাদের ক্লোজার প্রপার্টি। নাম্বার টু কি ছিল? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আর তোমরা জানো স্কেলার, এটা তো স্কেলার মাল্টিপ্লিকেশন, তাই না? তো স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, জাস্ট ওটা লিখে দেবে যে স্কেলার মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, নাম্বার থ্রি। নাম্বার থ্রি আমাদের কি দেখাতে হবে? যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে।
বলো দেখি এখানে আইডেন্টিটি এলিমেন্ট কি হতে পারে? ওয়ান হবে। কারণ আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি বলছে যে তোমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেটা ওই সেটের যে কোনো এলিমেন্টের সাথে অপারেশন করলে সেম এলিমেন্টই পাবে। তো ওয়ান হচ্ছে এখানে একমাত্র এলিমেন্ট যাকে তুমি যে কোনো এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করলে সেম এলিমেন্ট পাওয়া যাবে। ওকে, তো জাস্ট এটা লিখে দাও, ওয়ান বিলংস টু এস ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। নাম্বার ফোর, নাম্বার ফোর হচ্ছে তোমাকে দেখাতে হবে ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য। ওকে, এটা তো একটা ফাইনাইট সেট বলে দিয়েছে, বা আর এখানে কোনো স্ট্যান্ডার্ড কোনো তুমি ইয়ে বলতে পারবে না। যেমন ধরো যদি আমি বলতাম সেট অফ ইন্টিজার, সেটা ইনফাইনাইট সেট, কিন্তু তুমি সেখানে ইজিলি বলতে পারবে যে এই সেটের জন্য এটা, এই এলিমেন্টের জন্য এটা ইনভার্স হবে, এই এলিমেন্টের জন্য এটা ইনভার্স হবে, কারণ ওটা একটা ইউনিভার্সাল সেট। ওটা ওখানে বলাটা সহজ, কিন্তু এখানে সহজ নয়। যার জন্য কি করতে হবে, আমাদের চারটে এলিমেন্ট দিয়েছে, চারটে এলিমেন্টেরই ইনভার্স আমাদের বের করে দেখাতে হবে। ওকে, তো লেখো ইনভার্স অফ ওয়ান, ইনভার্স অফ ওয়ান ইজ ওয়ান। আইডেন্টিটি এলিমেন্ট সবসময় মানে ইনভার্স টু ইটসেলফ। ওকে, এটা মাথায় রাখবে। যে কোনো সেটের জন্য আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সবসময় সেম ওই এলিমেন্টটাই হয়। বেশ, ইনভার্স অফ ওয়ান ইজ মাইনাস ওয়ান ইজ ওয়ান। ওকে, নাম্বার, তাহলে সেকেন্ড এলিমেন্ট কি আছে, ইনভার্স অফ মাইনাস ওয়ান কত হবে? বলো কুশল, ইনভার্স অফ মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানই হবে। মাইনাস ওয়ানই হবে, কারণ আমার কন্ডিশন হচ্ছে মাইনাস ওয়ানের সাথে এমন একটা এলিমেন্ট মাল্টিপ্লাই করতে হবে যেন আইডেন্টিটি এলিমেন্ট পায়, তো সেটা মাইনাস ওয়ানই হবে। নেক্সট, ইনভার্স অফ আই ইজ কত হবে? ওয়ান ওয়ান বাই আই। ওয়ান বাই আই মানে কত? ওয়ান বাই আই তো আমার এলিমেন্ট নয়, এখানে এস এর এলিমেন্ট নয়, তো ওয়ান বাই আই মানে কত? ওয়ান বাই রুট অফ ওয়ান, মানে রুট অফ ওয়ান হবে। আমাকে তো এস এর মেম্বার হতে হবে। এস এর মেম্বার কি আছে দেখো, ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই, এই চারটের মধ্যে হতে হবে। তো ওয়ান বাই আই মানে কত? আই এর ইনভার্স ওয়ান বাই আই, এটা ঠিক বলেছো। তো ওয়ান বাই আই মানে কত এই চারটে এলিমেন্ট থেকে? করো না, উপরে আই মাল্টিপ্লাই করো, নিচে আই মাল্টিপ্লাই করো। তাহলে আই স্কোয়ার মানে কত আসছে? মাইনাস ওয়ান, তো মাইনাস আই, তাহলে ওয়ান বাই আই মানে হচ্ছে মাইনাস আই। ও বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর একটা লাগবে ইনভার্স অফ মাইনাস আই ইজ আই, কারণ এরা তো ইটসেলফ টু ইচ আদার। ঠিক, তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে সমস্ত এলিমেন্টের জন্যই কিন্তু ইনভার্স এক্সিস্ট করছে, ঠিক কিনা? তো ইনভার্স এক্সিস্ট ইন এস for every element in here, inverse exists for in S for every element in S. So the set, so set লিখবো না, so S comma dot forms a group, গ্রুপ ফর্ম করছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। ওকে, কিন্তু আমাদের কোশ্চেন বলেছে অ্যাবেলিয়ান গ্রুপ হবে কিনা। এবার দেখো এখানে তো স্কেলার মাল্টিপ্লিকেশন আছে, স্কেলার মাল্টিপ্লিকেশন তো অলওয়েজ রিয়েল বলো বা কমপ্লেক্স বলো, যে কোনো ফিল্ডের উপরে সবসময় এটা কমিউটেটিভ হয়। তো সেটা লিখে দেবো, নাম্বার ফাইভ, ডট ইজ অলওয়েজ কমিউটেটিভ অন রিয়েল অর কমপ্লেক্স ফিল্ড।
রিয়েল আর কমপ্লেক্স ফিল্ড বলতে মানে কি, ওই যে এলিমেন্ট, সেটের এলিমেন্ট গুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। এখানে দেখো সমস্ত এলিমেন্ট গুলো রিয়েল আর কমপ্লেক্স সেট থেকে নেওয়া হয়েছে, তাই না? রিয়েল আর কমপ্লেক্স ফিল্ড। সো সো এস কমা ডট ফর্মস অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আজকে কি কিছু আছে, কেউ ক্লাস করলো না? স্যার আজকে তো পুজো একটা, কি পুজো বলো তো? সেটুকুনি জানি। কি পুজো আমিও জানি না। যাই হোক, ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে শো দ্যাট M2R M2R do not form a group, do not form a group under matrix multiplication. So that M2R do not form a group under matrix multiplication. M2R মানে কি বলেছিলাম মনে আছে? স্যার স্যার ম্যাট্রিক্স, স্যার দুটো ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন। না, M2R হচ্ছে একটা সেট। M2R হচ্ছে একটা সেট। এই যে নাম্বার গুলো না, এগুলো বিশেষ কিছু রিপ্রেজেন্ট করে। এই যে নাম্বারটা 2, প্রথম কথা হচ্ছে এমটা রিপ্রেজেন্ট করছে এই যে সেটটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স এর কালেকশন। ওকে, কিরকম ম্যাট্রিক্স? 2 রিপ্রেজেন্ট করছে 2 সেকেন্ড অর্ডারের ম্যাট্রিক্স, মানে 2 বাই 2 অর্ডারের ম্যাট্রিক্স। ওকে, আর আটটা কি রিপ্রেজেন্ট করছে? আটটা রিপ্রেজেন্ট করছে ওই যে ম্যাট্রিক্স এর যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো হচ্ছে রিয়েল নাম্বার। বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। এম টু আর হচ্ছে একটা ম্যাট্রিক্স এর সেট। ধরে নিলাম ABCD, যেহেতু 2 বাই 2 বলেছে তাই ABCD ধরলাম। such that কি বলেছে, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে রিয়েল নাম্বার, such that A, B, C, D belongs to R। আর কোনো কন্ডিশন বলেন? ঠিক আছে, এবার এই সেটটা তোমার উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন গ্রুপ ফর্ম করবে, সেটা তোমাকে দেখাতে হবে। ওকে, উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো লেখা আছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, তো উইথ রেসপেক্ট টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটা যে গ্রুপ ফর্ম করবে সেটা তোমাকে দেখাতে হবে। বেশ, প্রথম কথা হচ্ছে এটা ক্লোজার প্রপার্টিকে স্যাটিসফাই করছে, সেটা একবার চেক করো। ক্লোজার প্রপার্টিকে স্যাটিসফাই করবে? সবসময় করবে, কারণ হচ্ছে তুমি যদি দুটো 2 বাই 2 ম্যাট্রিক্স নিয়ে তাদের মধ্যে যদি মাল্টিপ্লাই করো, তাহলে যে রেজাল্টটা পাবে সেটা তোমার 2 বাই 2 হবে। আর যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো রিয়েল নাম্বার হবে। ঠিক, তো আমি ধরে হ্যাঁ নিচ্ছি, ধরো লেট ক্যাপিটাল A ইকুয়ালস টু A1, B1,
C1 G1. Okay, belongs to M2R. And capital B equals to A2 B2 C2 G2 belongs to M2R. ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এ একটা সেট ধরে নিলাম, যেটা ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স ধরে নিলাম যেটা M2R এর মধ্যে আছে, ক্যাপিটাল বি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম যেটা M2R এর মধ্যে আছে। ওকে, এখন কি করতে হবে যে এদের যে প্রোডাক্ট সেটাও যে M2R এর মধ্যে থাকবে, মানে প্রোডাক্ট অফ এবি, তাহলে A1 B1 C1 D1 ইনটু A2 B2 C2 G2। প্রোডাক্ট করো, কত হচ্ছে দেখো, A1 A2 প্লাস B1 C2, A1 B2 প্লাস B1 D2, C1 A2 প্লাস B1 C2, C1 B2 প্লাস D1 G2। ঠিক, তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটা পেলাম এটাও তোমার 2 by 2 ম্যাট্রিক্স হচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, ওয়ান বি ওয়ান A2 B2 C1 C2 C2 D2 প্রত্যেকে তো এরা রিয়েল নাম্বার, তাহলে রিয়েল নাম্বারের মধ্যে তুমি প্রোডাক্ট করছো, কখনো কমপ্লেক্স হওয়া পসিবল? রিয়েলই থাকবে। তাহলে এই যে এবি সেটটা পাচ্ছ তার তুমি দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে পারছো, যে এটা তোমার এবিটা 2 by 2 হচ্ছে, আবার প্রত্যেকটা এলিমেন্ট রিয়েল হচ্ছে। তাহলে এবি ম্যাট্রিক্সটা দিস ইমপ্লাই এবি বিলংস টু M2R, কারণ M2R এর দুটো কন্ডিশনই স্যাটিসফাই করছে। হেন্স হেন্স M2R is closed under matrix multiplication. ওকে, বেশ, এখানে আমি একটা জিনিস বলে রাখি, এই যে কোশ্চেনটা আমি দিলাম যে শো দ্যাট দিস ইজ নট এ গ্রুপ, এবার কোশ্চেনে যখন এক্সাম দেবে যদি দেখো যে কোশ্চেনটায় 2 নাম্বার আছে, তাহলে কি করবে, শুধুমাত্র যে কন্ডিশনের জন্য গ্রুপ হচ্ছে না শুধুমাত্র সেই কন্ডিশনটা লিখে দেবে। আর যদি দেখো 5 নাম্বার দিয়েছে তাহলে কিন্তু তোমাকে 4টে কন্ডিশনই দেখাতে হবে। এবার তার মধ্যে একটা কন্ডিশন হয়তো স্যাটিসফাই করবে না, তখন সেটা লিখে দেবে ফর দিস রিজন ইট ডাজ নট ফর্ম এ গ্রুপ। ওকে, চলো নাম্বার 2, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হলো, নাম্বার 2 হচ্ছে অ্যাসোসিয়েটিভ, ক্লোজার প্রপার্টি হলো, এবার হচ্ছে অ্যাসোসিয়েটিভ। আমরা জানি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ, ছোট থেকেই পড়ে আসছে, জাস্ট সেটা লিখে দাও, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটিভ। Okay, matrix multiplication is always associative. Number 3, নাম্বার 3 হচ্ছে যে তোমাকে দেখাতে হবে এটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করছে। আইডেন্টিটি এলিমেন্ট তো ম্যাট্রিক্সে সবসময় এক্সিস্ট করে, সেটা কি I2, হ্যাঁ কি না, I2 মানে কি 1 0, আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ 1 0 0 1, এবার এটা তো সবসময় M2R এর মধ্যেই থাকছে। ওকে, সো আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে ইনভার্স। ইনভার্স কি এক্সিস্ট করছে?
ভেবে বলো, ইনভার্স কি এক্সিস্ট করছে? স্যার ইনভার্স মানে ম্যাট্রিক্সের ইনভার্স? হ্যাঁ, ম্যাট্রিক্সের ইনভার্স। M2R এর মধ্যে টু বাই টু ম্যাট্রিক অর্ডারের ম্যাট্রিক্স আছে। তো যে কোনো M2R এর যে কোনো এলিমেন্টের কি ইনভার্স এক্সিস্ট করবে? ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করবে। করবে। ধরো আমি M2R এর মধ্যে একটা এলিমেন্ট নিলাম, 0 0 0 0। না স্যার, এটার করবে না। তাহলে এটা তো M2R এর আছে না? আচ্ছা, হ্যাঁ, এটা M2R এটা এটা M2R এর মধ্যে এক্সিস্ট করবে, বাট এটার ইনভার্স তো এটা তো নেই ইনভার্স তো পাচ্ছ সেরকম। না। কিন্তু ইনভার্স হ্যাঁ, হওয়ার জন্য তো কন্ডিশন এটাই ছিল যে সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করতে হবে, এবং সেই ইনভার্স গুলো ওই সেটের মধ্যেই থাকতে হবে। এটাই কন্ডিশন ছিল। কিন্তু তুমি একটা এলিমেন্ট পেয়ে যাচ্ছ যেখানে যার ইনভার্স এক্সিস্ট করছে না। একটা কেন, তুমি যে হ্যাঁ, কোনো, এখানে তো তোমার কোনো কন্ডিশন দেয়নি। M2R যে বানানো হয়েছে এখানে শুধু এটাই বলা হয়েছে এলিমেন্ট গুলো রিয়েল হবে, আর তো কোনো কন্ডিশন নেই। তো এই M2R এর মধ্যে কত সিঙ্গুলার ম্যাট্রিক্স আছে? সিঙ্গুলার আচ্ছা, ম্যাট্রিক্সে কখনো ইনভার্স এক্সিস্ট করে? করে না। না, শুধু জিরো কেন, আমি কত এক্সাম্পল দিয়ে দেবো নাও, 1 0 0 0, এটাও সিঙ্গুলার ম্যাট্রিক্স। 0 1 0 0, এটাও সিঙ্গুলার ম্যাট্রিক্স। কোনোটারই ইনভার্স এক্সিস্ট করবে না। তো জাস্ট ল্যাঙ্গুয়েজে এটা লেখো যে ফর এভরি সিঙ্গুলার ম্যাট্রিক্স in M2R, comma, inverse does not exist. Inverse does not exist. Okay. For example, বলে লিখে নিতে পারো, for example, inverse of 0 0 0 0 does not exist. In does not exist এখানে in M2R লেখার দরকার নেই, কারণ এটা কোথাও এক্সিস্ট করে না, শুধু M2R কেন। ওকে। স্যার তো স্যার বলছি, কোয়েশ্চেনে যদি মানে এই কোয়েশ্চেনটাই দেয়, আর তাহলে কি ওই 4 নম্বর পয়েন্টটা যেটা এক্সিস্ট করছে না ওটা লিখে দিলেই হবে, নাকি পুরোটা লিখতে হবে? হ্যাঁ, কোশ্চেনে ওটাই তোমাকে একটু আগে বললাম যে যদি দেখো যে এই কোশ্চেনে এটা 2 নাম্বার দিয়েছে, যদি 2 নাম্বার দেয় শুধুমাত্র 4 নাম্বার পয়েন্টটা লিখবে। আর যদি দেখো যে এখানে 5 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, পার্ট বি তে ধরো 5 নাম্বারে দিয়েছে, হ্যাঁ, তখন তোমাকে 4টে পয়েন্ট লিখতে হবে। কারণ তুমি দেখো আচ্ছা, না, শুধু শুধু এটুকু লেখার জন্য তোমাকে 5 নাম্বার দেবে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো নিচে লেখো, সো M2R, comma dot does not form a ক্লিয়ার। আচ্ছা, বাড়িতে এটা চেষ্টা করবে। একটা হচ্ছে কিউ কমা ডট, আর একটা হচ্ছে R কমা ডট। এই দুটো গ্রুপ ফর্ম করছে কিনা বাড়িতে চেষ্টা করবে, তার সাথে Z কমা ডটটাও চেষ্টা করবে। ওকে, Z কমা ডটটাও গ্রুপ ফর্ম করছে কিনা চেষ্টা করবে। জেড আর কমা ডট তো করবে। করবে, কেন করবে, মানে তুমি শিওর করবে Z কমা ডট? সেট অফ ইন্টিজার্স। হম। তো আমি ডট বলেছি কিন্তু, সেট আচ্ছা, অফ এডিশনে করে। সেটা, হ্যাঁ, সেটা ধরো টু একটা এলিমেন্ট নিলাম, টু এর ইনভার্স কত? 2 এর ইনভার্স হবে 1/2। 1/2। 1/2 কি জেড এর এলিমেন্ট? না, তাহলে ইনভার্স এক্সিস্ট করছে না সমস্ত এলিমেন্টের। এটা যদি অ্যাডিশন বলতো তাহলে হতো, কারণ অ্যাডিশন বললে টু এর ইনভার্স হতো -2।
আর -2 কিন্তু জেডেই থাকে। অ্যাডিশন বললে হতো, কিন্তু ডট যেহেতু বলেছে তার জন্য হবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো নেক্সট আমরা স্টার্ট করবো সাবগ্রুপ। হেডিং দাও সাবগ্রুপ। গ্রুপের আরো অনেক ভালো ভালো এক্সাম্পল আছে, সেগুলো কিন্তু পড়বো। ঠিক আছে, আমিও পড়াবো, কিন্তু সাবগ্রুপটা আজকে পড়িয়ে নিই। ওকে, সাবগ্রুপ জিনিসটা কি? তোমরা কিন্তু সাবসেট পড়েছো, ঠিক কিনা? সাবসেট পড়েছো। সাবসেট কি পড়েছিলে, যে তোমার কাছে একটা সেট আছে ক্যাপিটাল এ, এবার তুমি সেখান থেকে মানে ওই ক্যাপিটাল এ এর কিছু এলিমেন্ট নিয়ে তুমি সেটাকে আর একটা সেটে তুমি রিপ্লেস করলে। তাহলে নতুন যে সেটটা তৈরি হচ্ছে সেই সেটে কি হচ্ছে, ক্যাপিটাল এ এর এলিমেন্ট গুলোই থাকছে। যেহেতু ক্যাপিটাল এ এর এলিমেন্ট গুলোই থাকছে, তার ফলে কি হচ্ছে, তাদের যে প্রপার্টি, তাদের যে ক্যারেক্টারিস্টিক, সবকিছু সেম থাকছে। তখন সেটাকে আমরা সাবসেট বলছি। ওকে, সেম কনসেপ্ট হচ্ছে সাবগ্রুপের জন্য। তোমার কাছে ধরো জি কমা সার্কেল একটা গ্রুপ আছে। ওকে, জি কমা সার্কেল হচ্ছে একটা গ্রুপ। জিটা হচ্ছে নন এমটি সেট, আর সার্কেলটা হচ্ছে অপারেশন। এখন তুমি এই জি এর একটা সাবসেট নিচ্ছ এইচ, এইচ সাবসেট অফ জি। ঠিক আছে, জি এর একটা সাবসেট নিচ্ছ এইচ। এবার এই এইচ এর উপরে তুমি ওই সেম অপারেশন সার্কেল অ্যাপ্লাই করলে। ঠিক আছে, এইচ এর উপরে তুমি সেম অপারেশন, তুমি অন্য কোনো অপারেশন অ্যাপ্লাই করতে পারবে না। জি এর উপরে যে অপারেশন অ্যাপ্লাই হচ্ছে সেম অপারেশন তুমি সাবসেটের উপরে অ্যাপ্লাই করলে। এখন এই এইচ কমা সার্কেল এটা যদি গ্রুপ ফর্ম করে, তাহলে এটাকে আমি সাবগ্রুপ বলতে পারবো। সাবগ্রুপ অফ, সাবগ্রুপ অফ জি কমা। ওকে, তার জন্য কি হতে হবে, এইচ কমা সার্কেলকে কিন্তু গ্রুপ হতে হবে। ঠিক আছে, তুমি সাবসেট নিয়েছো, তুমি সেম অপারেশন নিয়েছো, তার মানেই যে সেটা সাবগ্রুপ হয়ে যাবে এমন কিন্তু নয়। সাবসেট নিলে, অপারেশন নিলে, তুমি চেক করলে যেটা গ্রুপ ফর্ম করছে, যদি গ্রুপ ফর্ম করে তাহলে বলতে পারবে এটা সাবগ্রুপ হবে, আদারওয়াইজ বলতে পারবে না। ঠিক আছে, এবার কিছু মজার জিনিস মন দিয়ে শোনো, ভালো করে শুনবে। ঠিক আছে, যেমন ধরো, আগে একটা এক্সাম্পল দিয়ে দিই তারপর বলছি। যেমন ধরো আর কমা অ্যাডিশন, এটা অবভিয়াসলি একটা গ্রুপ, আমরা জানি সবাই। আর কমা অ্যাডিশন হচ্ছে একটা গ্রুপ। এবার আর এরই আমি একটা সাবসেট নিচ্ছি, ধরো জেড, জেড কমা অ্যাডিশন নিলাম। আর এর একটা সাবসেট নিলাম জেড, জেড সাবসেট অফ আর, এটা নিলাম। এবার এই জেড এর উপরে আমি সেম অপারেশন অ্যাডিশন অ্যাপ্লাই করছি। আর জেড কমা অ্যাডিশন যে গ্রুপ ফর্ম করে সেটা তোমরা আগের দিন প্রুফ করেছো। তাহলে যেহেতু জেড কমা অ্যাডিশন একটা গ্রুপ ফর্ম করছে, তাহলে তুমি বলতে পারবে জেড কমা অ্যাডিশন ইজ এ সাবগ্রুপ, সাবগ্রুপ অফ কার, আর কমা অ্যাডিশন। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার এখানে কিছু জিনিস দেখো, যখন আমরা জি কমা সার্কেল বলো বা এইচ কমা সার্কেল বলো, যখন তাদের আমরা গ্রুপ প্রুফ করার চেষ্টা করি, তো ফার্স্ট আমরা কি করি, ফার্স্ট হচ্ছে আমরা ক্লোজার প্রপার্টিটা দেখাই। নাম্বার টু আমরা কি করি, নাম্বার টু হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখাই। ওকে, নাম্বার থ্রি কি করি, নাম্বার থ্রি হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি দেখাই। আর নাম্বার ফোর হচ্ছে ইনভার্স প্রপার্টি দেখাই। ঠিক, এই এই চারটে প্রপার্টি আমরা সবসময় কিন্তু চেক করি যখন গ্রুপ চেক করার প্রয়োজন হয়। এবার বলছে তুমি যখন সেম সেট নিয়ে সাবগ্রুপ বানাবে, বা সাবগ্রুপ যখন বানাচ্ছ, দুটো প্রপার্টি তো বা তোমার অপারেশন তো সেম থাকছে।
অপারেশন তো তুমি চেঞ্জ করছো না। বলছে অপারেশন তুমি যদি চেঞ্জ না করো, তাহলে এই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর আইডেন্টিটি প্রপার্টি, এই দুটোর কোনো চেঞ্জ হবে না। মানে কোনো একটা অপারেশন সার্কেল, সেটা যদি জি এর উপরেও অ্যাসোসিয়েটিভ হয়, তাহলে তার সমস্ত সাবসেটের উপরেও অ্যাসোসিয়েটিভ হবে। ক্লিয়ার? একইভাবে কোনো তুমি অপারেশন যদি চেঞ্জ না করো, তাহলে সেট অফ মানে জি, মানে এখানে যেমন আর এক্সাম্পল নিয়েছি, আর এর উপরে যেটা আইডেন্টিটি এলিমেন্ট হবে, জেড এরও কিন্তু তার সমস্ত সাবসেটেরও কিন্তু সেটাই আইডেন্টিটি এলিমেন্ট হবে। তুমি দেখো না, এখানে দেখে নাও, আর এর জন্য আইডেন্টিটি এলিমেন্ট কি? জিরো। জেড এর জন্য আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে জিরো। তো তোমাকে এটাই বলা হচ্ছে যে তুমি যদি অপারেশন চেঞ্জ না করো, তাহলে এই যে সেকেন্ড আর থার্ড প্রপার্টি, এই দুটো প্রপার্টির কোনো চেঞ্জ হয় না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি সাবগ্রুপের মধ্যেও হোল্ড করবে। তাহলে এটা ক্লিয়ার যে আমাকে যদি সাবগ্রুপ প্রুফ করতে হয়, তাহলে আমাকে কিন্তু চারটে প্রপার্টি চেক করার কোনো প্রয়োজন নেই। ঠিক কি? কারণ কেন প্রয়োজন নেই? কারণ জি কমা সার্কেল, সেটা অলরেডি যে গ্রুপ, সেটা কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে। যেহেতু কোশ্চেনের মধ্যে বলে দিচ্ছে, তার মানে এই যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর আইডেন্টিটি প্রপার্টি, এই দুটো অলরেডি তোমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে, যেহেতু কোশ্চেনে গ্রুপ বলে দিয়েছে। তোমাকে চেক করতে বলছে যে এইচ কমা সার্কেল এটা সাবগ্রুপ হবে কিনা। তাহলে তোমাকে সেকেন্ড আর থার্ড প্রপার্টি চেক করার প্রয়োজন নেই, এটা অলরেডি তো তোমার এইচ কমা সার্কেলের মধ্যে স্যাটিসফাই করবে। তোমাকে জাস্ট কি চেক করতে হবে? একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, একটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। বোঝা গেল? একটা হচ্ছে ক্লোজার প্রপার্টি, একটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। যার জন্য সাবগ্রুপের একটা খুব সুন্দর একটা থিওরাম আছে, থিওরামের স্টেটমেন্টটা লেখো। থিওরাম লেখো, লেট এইচ কমা সার্কেল বি এ subgroup of G comma circle. Okay. Then, then number one, এটা রইলো তো H comma circle, না এটা একটু ভুল লিখলাম তো, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? ভুল লিখলাম। কারণ এটা এইভাবে ল্যাঙ্গুয়েজটা স্টার্ট করলে হবে না। তখন তোমাকে সাবগ্রুপ দেখাতে হবে, তাই না? এভাবে লেখো, লেট জি কমা সার্কেল বি এ গ্রুপ, জি কমা সার্কেল বি এ গ্রুপ, and and H be a non-empty subset of G, non-empty subset of G. Okay, and H be a non-empty subset of G forms a subgroup, forms a subgroup of G comma circle if and only if and only if number one, কি হবে? ক্লোজার প্রপার্টি দেখাতে হবে। ক্লোজার প্রপার্টি মানে কি? তুমি দুটো এলিমেন্ট নিয়ে নেবে এইচ থেকে, এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ। দিস ইমপ্লাই, কি ইমপ্লাই করবে? যে এ সার্কেল বি বিলংস টু এইচ। আচ্ছা, হ্যাঁ বল, বল বল, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো যাবো। হ্যাঁ, তো ক্লোজার প্রপার্টি কি বলছে? এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ যদি হয়, এ সার্কেল বি বিলংস টু এইচ, ঠিক আছে? আর নাম্বার টু, নাম্বার টু তোমাকে দেখাতে হবে কি? ইনভার্স প্রপার্টি।
ইনভার্স প্রপার্টি কি বলছে যে যদি এ বিলংস টু এইচ হয়, এ বিলংস টু এইচ হয়, দিস ইমপ্লাই এ এর যে ইনভার্স, এ ইনভার্স বিলংস টু এইচ। ঠিক আছে, আর এটা কিন্তু ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। দেখো, ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট মানে কি, তোমাকে যদি সাবগ্রুপ বলে তাহলে এই দুটো কন্ডিশন হোল্ড করবে, আর যদি দেখো যে কোনো সেটের জন্য দুটো কন্ডিশন হোল্ড করছে, তাহলে তুমি বলতে পারবে এটাকে সাবগ্রুপ ফর্ম করবে। বোঝা গেল? ওকে, এটা প্রুফ করার দরকার নেই, প্রুফ আসবেও না এটা। প্রুফ যেগুলো আসবে সেগুলো আমি করিয়ে দেবো। এটা জাস্ট স্টেটমেন্টটা মনে রাখবে যে সাবগ্রুপ চেক করার জন্য আমার এই দুটো কন্ডিশন চেক করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, চলো এখন সাবগ্রুপের কিছু কোশ্চেন আমাদেরকে করতে হবে। বেশ, একটা কথা হচ্ছে আমরা যেমন জানি যে ধরো জি একটা সেট, এইচটা সাবসেট হচ্ছে জি এর, ঠিক না? তো এই যে এইচ যে সেটটা, এটা তো জি এর সাথে সেমও হতে পারে। মানে আমি এটা বলতে চাইছি যে আমরা জানি যে প্রত্যেকটা সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ, হ্যাঁ কি না? এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। সেম একই ভাবে এভরি গ্রুপ ইজ এ সাবগ্রুপ অফ ইটসেলফ। বোঝা গেল? এভরি গ্রুপ ইজ এ সাবগ্রুপ অফ ইটসেলফ। তো আমি এটা একটা ফার্স্ট পয়েন্ট করে লিখে রাখছি, এভরি গ্রুপ, every group is a subgroup of itself. বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস, ধরো তুমি সাবগ্রুপ যেটা বানাচ্ছ সেখানে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাকে রাখলে। ওকে, শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে রাখলে, মানে জি হচ্ছে একটা তোমার গ্রুপ, জি কমা সার্কেল। এবার তুমি যখন এইচ বানাচ্ছ, সেই এইচ এর মধ্যে তুমি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টকে রাখলে, তাহলে তুমি এখন গ্রুপটা কি বানালে, ই কমা সার্কেল। এখন বলছে তুমি যদি শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে গ্রুপ বানাও, সেটাও তোমার একটা সাবগ্রুপ হবে, কার? অফ জি কমা সার্কেল। কেন? শুধুমাত্র একটা এলিমেন্ট নিয়ে সাবগ্রুপ হয়ে যাচ্ছে, মানে একটা এলিমেন্ট নিয়ে গ্রুপ ফর্ম হচ্ছে, এটা কিভাবে পসিবল? একটু ভাবো। স্যার এই এলিমেন্টটা তো আহ, তোমার যে গ্রুপটা আছে ওটার মধ্যে লাই করছে, হ্যাঁ, তারপরে এটার ইনভার্সটা তো এই মানে সেম এলিমেন্টটাই হবে, সেম এলিমেন্টই হবে। ঠিক আছে, সেই দুটো জন্য সাব গ্রুপ। দুটো কন্ডিশন হলো। আর আচ্ছা, আর দুটো কন্ডিশন দেখাতে হবে, আর তো কিছু দেখানোর দরকারও নেই। বেশ, ঠিক আছে, ভেরি গুড। কারণ আমরা জানি আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স সবসময় ওই এলিমেন্টটাই হয়। তো এটা সাবগ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে যে কোনো গ্রুপের জন্য সাবগ্রুপ এক্সিস্ট করবে না, এই জিনিসটা হওয়া কিন্তু পসিবল নয়। যে কোনো গ্রুপের জন্য মিনিমাম দুটো সাবগ্রুপ কিন্তু আমরা সবসময় পাচ্ছি, হ্যাঁ কিনা বলো? মিনিমাম দুটো সাবগ্রুপ সবসময় পাচ্ছি, কি কি? একটা হচ্ছে সেই হ্যাঁ স্যার। গ্রুপটা ইটসেলফ, সেই গ্রুপটা ইটসেলফ। আর একটা হচ্ছে ই কমা সার্কেল, মানে আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে যে গ্রুপটা বানানো হচ্ছে। তাহলে দুটো সাবগ্রুপ কিন্তু সবসময় যে কোনো গ্রুপের জন্য পাবো। ক্লিয়ার? আর এই যে সাবগ্রুপ গুলো, এদেরকে বলা হয় নন ট্রিভিয়াল সাবগ্রুপ। ঠিক আছে, যাই হোক, সেসব আর জেনে দরকার নেই। আমরা এখন কি করব, একটা প্রুফ করব, যেটা তোমাদের আসে এক্সাম। এখানে যে আমি দুটো প্রপার্টি বলেছি, এই যে দুটো প্রপার্টি, অ্যাকচুয়ালি এই দুটোকে একসাথেও করা যায়। মানে তুমি বলছো স্যার আমি দুটো একসাথে, দুটো আমি চেক করবো না, আমি যে কোনো একটা কন্ডিশন চেক করবো। এই দুটো কন্ডিশনকে একসাথে মার্জ করা যায়।
কিভাবে মার্জ করবে দেখো, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। এখানে কি বলেছে, এ বিলংস টু এইচ, আমি এটাকে রাখলাম, ঠিক। আচ্ছা, এখানে কি বলেছে, বি বিলংস টু এইচ, ঠিক। আবার তোমার সেকেন্ড কন্ডিশন কি বলছে, বি যদি এইচ এর মধ্যে থাকে, বি এর ইনভার্স তো এইচ এর মধ্যে থাকবে, একই না বলো? হ্যাঁ স্যার। তাহলে আমি তাহলে আমি এটাও বলতে পারি যে বি ইনভার্স বিলংস টু এইচ। আবার ক্লোজার প্রপার্টি বলছে এদের মধ্যে যে অপারেশন অ্যাপ্লাই করবে, এ সার্কেল বি ইনভার্স, সেটাও এইচ এর মধ্যে থাকবে। তাহলে তুমি বলো, তুমি যদি শুধুমাত্র এই কন্ডিশনটাই চেক করো, যে এ বিলংস টু এইচ আর বি ইনভার্স বিলংস টু এইচ, দিয়ে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ, তাহলেই তো তোমার দুটো কন্ডিশন একসাথে চেক হয়ে যাচ্ছে। এর মধ্যে তো দুটো কন্ডিশনে ইনক্লুড আছে। তো নেক্সট থিওরেম ওটাই বলছে, থিওরেম লেখো। দেখো, লেট জি কমা সার্কেল বি এ গ্রুপ, জি কমা সার্কেল বি এ গ্রুপ, a non-empty subset, non-empty subset H of G forms a subgroup, of G comma circle if and only if A belongs to H, comma B belongs to H. This implies A circle B inverse belongs to H. এখানে কিন্তু আর ইমপ্লাইটা করেনি, তুমি দেখো এখানে যদি বি বিলংস টু এইচ এর মধ্যে হয়, তাহলে বি ইনভার্স এইচ এর মধ্যে থাকবে, সেটা লেখেনি, একবারে করে দিয়েছে। এ বিলংস টু এইচ হলে, বি বিলংস টু এইচ হলে, এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ হবে। এই যে থিওরেমটা লিখলাম, এটার প্রুফটা কিন্তু এক্সামে আসতে পারে, এটার প্রুফ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশ। এবার দেখো, আমাকে এটা প্রুফ করতে হবে। এটা আমার ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট। তো ইফ অ্যান্ড অনলি ইফ স্টেটমেন্ট যদি হয়, তার মানে কি বোথ সাইড স্টেটমেন্ট। তো আমি কি করব, একবার সাবগ্রুপ ধরে নেব, সাবগ্রুপ ধরে নিয়ে কন্ডিশনটা প্রুফ করব, আর একবার কন্ডিশনটা ধরে নেব, কন্ডিশনটা ধরে নিয়ে সাবগ্রুপ প্রুফ করব। ঠিক আছে, বেশ, দেখো। তো প্রথমে এটা লেখো যে লেট এইচ কমা সার্কেল বি এ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল, এইচ কমা সার্কেল বি এ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল, সিন্স সিন্স আচ্ছা, যেহেতু এইচ কমা সার্কেলটা একটা সাবগ্রুপ অফ জি কমা সার্কেল বলছে, তো আমি তো এটা বলতেই পারি যে এইচ কমা সার্কেল সেটা ইটসেলফ একটা গ্রুপ হচ্ছে, একই না? তো সিন্স এইচ কমা সার্কেল ইজ এ গ্রুপ, then B belongs to H. This implies B inverse belongs to H. হ্যাঁ কিনা বলবো? Okay, and A belongs to H, comma B inverse belongs to H. This implies A circle B inverse belongs to H. কেন? By closure property. আর এটাই আমার দেখানোর দরকার ছিল। So this implies
A belongs to H, comma B belongs to H. This implies A circle B inverse belongs to H. তাহলে একটা পার্ট কমপ্লিট, ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে, একটা পার্ট কমপ্লিট। তা সেকেন্ড পার্টে কি করব? সেকেন্ড পার্টে আমরা কন্ডিশনটা ধরে নেব, কন্ডিশনটা ধরে নিয়ে আমরা সাবগ্রুপ দেখাবো। ওকে, বেশ, যখন তুমি কন্ডিশনটা ধরে নিচ্ছ সাবগ্রুপ দেখাবে, তার মানে কিন্তু তখন শুধুমাত্র দুটো প্রপার্টি দেখালে হবে না, তোমাকে অ্যাকচুয়ালি গ্রুপ হচ্ছে সেটা দেখাতে হবে। ঠিক আছে, কারণ এটা তো আমরা থিওরেমে প্রুফ করছি, তাই না? তো তোমাকে কিন্তু এক্ষেত্রে চারটে প্রপার্টি স্যাটিসফাই করবে সেটা তোমাকে দেখাতে হবে। ওকে, চলো নেক্সট। নেক্সট তুমি ধরে নাও যে কনভার্সলি, কনভার্সলি let H be a non-empty subset of H be a non-empty subset of G such that A belongs to H, B belongs to H, imply A circle B inverse belongs to H. এবার এই যে কন্ডিশনটা আমি ধরে নিলাম, এই কন্ডিশনটা ধরে নিয়ে কিন্তু আমাদের চারটে প্রপার্টি স্যাটিসফাই করাতে হবে বা চারটে প্রপার্টি দেখাতে হবে। ঠিক আছে, এই থিওরেমটা যেটা হচ্ছে, যেমন তোমাকে আমি আগের দিন বলেছিলাম না, যখন theorem পড়াচ্ছিলাম গ্রুপ থিওরি, সেখানে তোমাকে বলেছিলাম যে গ্রুপের যে চারটে কন্ডিশন থাকে সেটা কিন্তু সবসময় স্টেপ বাই স্টেপ পরপর চারটে করবে। কিছু কিছু কেস পাবে যেখানে পরপর চারটে হবে না, এটা হচ্ছে সেই কিছু কিছু কেস যেখানে তুমি পরপর চারটে পাবে না। ওকে, কেন পাবে না সেটা আমি বলে দিচ্ছি আস্তে আস্তে, কারণ প্রত্যেকটা তোমার পরপর লিঙ্ক থাকবে। ওকে, আচ্ছা, যেহেতু এখানে আমাকে গ্রুপ বলে দেয়নি, আমাকে একটা কন্ডিশন বলে দিয়েছে এবং এই কন্ডিশনটা ধরে আমাকে দেখাতে হবে যে এটা তোমার আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে, এটসেট্রা। একটা সিম্পল লজিক দেখো, ধরো তুমি ইনভার্স এলিমেন্ট দেখাতে চাইছো। ওকে, বাট ইনভার্স এলিমেন্ট যদি তুমি দেখাতে চাও, তাহলে ইনভার্স এলিমেন্ট তুমি দেখানোর জন্য তোমার তো আগে আইডেন্টিটি এলিমেন্ট দরকার, হ্যাঁ কিনা বলো? আইডেন্টিটি এলিমেন্ট না থাকলে হ্যাঁ তুমি তো স্যার। ইনভার্স এলিমেন্ট দেখাতে পারবে না। তো আগে তোমার কাজ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আছে সেটা দেখাও। ওকে, বেশ, তাহলে লেখো এরকম ভাবে যে let let A belongs to H. Okay, let A belongs to H. Yes. এবার আমি এই কন্ডিশনটা ইউজ করার চেষ্টা করছি। ওকে, এই কন্ডিশনটা ইউজ করার চেষ্টা করছি, ভালো করে বুঝতে কিন্তু। তাহলে এই কন্ডিশন অনুযায়ী কি হচ্ছে, A belongs to H, comma A belongs to H, this imply A circle A inverse belongs to H। আর A circle A inverse মানে কি? এটার মানে হচ্ছে E belongs to H। তার মানে তুমি এটা বলতে পারছো যে আইডেন্টিটি therefore H contains the identity element. Here H contains the identity element. তা আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেছো, এবার ইনভার্স পাচ্ছ কিনা একবার দেখে নাও। বেশ, এরকম ভাবে লেখো। নাও দেখো, ই তোমার এইচ এর মধ্যে থাকছে, এ তোমার এইচ এর মধ্যে থাকছে, হ্যাঁ কিনা? তাহলে ই এইচ এর মধ্যে, এ এইচ এর মধ্যে, এবার কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি পাচ্ছি? ই সার্কেল এ ইনভার্স বিলংস টু এইচ। তার মানে কি হচ্ছে, এ ইনভার্স বিলংস টু এইচ, কারণ ই যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা তুমি অলরেডি পেয়ে গেছো।
তাহলে ই এর সাথে এ ইনভার্স এর অপারেশন করলে তুমি সবসময় এ ইনভার্সই পাবে, তাহলে এ ইনভার্স বিলংস টু এইচ। তো তুমি এখান থেকে কি বলতে পারছো যে হেন্স হেন্স এ বিলংস টু এইচ ইমপ্লাই এ ইনভার্স বিলংস টু এইচ। দেয়ারফর দেয়ারফর inverse of inverse of each element inverse of each element in H exists in H. Inverse of each element in H exists in H. আইডেন্টিটি হলো ইনভার্স হলো, এবার আমি দেখাবো ক্লোজার প্রপার্টি। ওকে, তো let A belongs to H, ওকে, B belongs to H। ঠিক আছে, আমাকে দেখাতে হবে A সার্কেল B সেটা H এর মধ্যে থাকবে, এটা আমাকে দেখাতে হবে ইউজিং দা প্রপার্টি, যে প্রপার্টিটা আমরা ধরে নিয়েছি। বেশ, আচ্ছা A belongs to H যদি হয়, B belongs to H যদি হয়, তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারবো যে A belongs to H and sorry A belongs to H, B belongs to H। তাহলে আমাকে দেখাতে হবে A সার্কেল B। আচ্ছা B যদি H এর মধ্যে থাকে, let B belongs to H। B যদি H এর মধ্যে থাকে তাহলে B এর ইনভার্স H এর মধ্যে থাকবে, কারণ একটু আগে ইনভার্সটা প্রুফ করলে। দিস ইমপ্লাই B ইনভার্স বিলংস টু H। ঠিক, নাও নাও A belongs to H, B ইনভার্স বিলংস টু H যদি হয়, তাহলে ওই প্রপার্টি অনুযায়ী তুমি কি বলতে পারবে যে A সার্কেল বি ইনভার্স তার আবার ইনভার্স। দেখো ভালো করে প্রপার্টি কি বলেছে, এই যে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, তাহলে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ। তাহলে আমি এখানে বি এর জায়গায় কত নিয়েছি, বি ইনভার্স নিয়েছি, তাহলে বি ইনভার্স এর ইনভার্স হবে, তাহলে এ সার্কেল বি ইনভার্স হোল ইনভার্স বিলংস টু এইচ। আচ্ছা তার মানে কি, এ সার্কেল বি বিলংস টু এইচ, আর এটাই তোমার ক্লোজার প্রপার্টি, হ্যাঁ কি না? তো দিস ইমপ্লাই এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, দিস ইমপ্লাই এ সার্কেল বি বিলংস টু এইচ। Therefore, therefore, H is closed under circle. H is closed under circle. তাহলে কি কি দেখালাম আমি? প্রথম আমি দেখালাম আইডেন্টিটি এলিমেন্ট, তারপরে আমি দেখালাম ইনভার্স এলিমেন্ট, তারপরে আমি দেখালাম ক্লোজার প্রপার্টি। আর একটা প্রপার্টি বাকি আছে, সেটা কি? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো সেটা এমনি জাস্ট সিম্পলি ল্যাঙ্গুয়েজে লিখে দাও যে since H is a non-empty subset of G and circle is associative on G comma circle, okay, then circle is associative on H, okay। নিচে লেখো therefore, যেহেতু চারটে প্রপার্টি আমার হোল্ড করে গেল, therefore H comma circle is a and hence H comma circle is a subgroup of
G comma circle. H comma circle is a group and hence H comma circle is a subgroup of G comma circle. এটা কিন্তু 5 মার্কসে আসতে পারে এক্সামে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রুফ করে নেবে। প্রথমে তো তোমাকে সাবগ্রুপ ধরে নিয়ে কন্ডিশনটা দেখাবে, ওটা তো একদম ইজি জিনিস, ওটা কোনো চাপের কিছু নেই। তারপর কন্ডিশনটা ধরে নিয়ে তোমাকে গ্রুপ হচ্ছে সেটা প্রুফ করতে হবে। তার জন্য আমি কি করলাম, প্রথমে আইডেন্টিটি প্রুফ করলাম, তারপরে ইনভার্স প্রুফ করলাম। ওকে, তারপরে ইনভার্সটা হেল্প নিয়ে আমি ক্লোজার প্রুফ করলাম। আর ক্লোজারের পরে আমি অ্যাসোসিয়েটিভটা জাস্ট ল্যাঙ্গুয়েজে লিখে দিলাম, কারণ ওখানে প্রুফ করার মতো কিছু নেই। ওকে, এই 4টে স্টেপ কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই মডিউল থেকে কিন্তু থিওরি প্রুফ তোমাদের আসবেই। আরো মানে এটা তো জাস্ট শুরু হয়েছে, আরো অনেক টপিক আছে যেখান থেকে ইম্পর্টেন্ট অনেক তুমি থিওরম পাবে। চলো নেক্সট আরেকটা থিওরম লেখো। দেখো, লেট জি কমা সার্কেল let G comma circle be a group. G comma circle be a group and H comma K are subgroups of G comma circle. Then H intersection K is a subgroup of G comma circle. ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে বোঝো কি বলেছে। জি কমা সার্কেল একটা গ্রুপ, এই গ্রুপের দুটো সাবগ্রুপ বলে দিয়েছে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে কে। ঠিক আছে, এখন বলছে তোমাকে দেখাতে হবে এইচ ইন্টারসেকশন কে, মানে ওই দুটো সাবগ্রুপের যে ইন্টারসেকশন সেটাও সাবগ্রুপ হবে। তো এই স্টেটমেন্টটাকে আমি এরকম ভাবেও বলতে পারি, লিখেই নাও, শুধু বলতে পারি কি, লিখে নাও অল্টারনেটিভ বলে, অল্টারনেটিভ স্টেটমেন্ট বলে লিখে নাও। যে intersection of two subgroups, forms a subgroup। এটা বলতে পারি কিনা বলো, এটাই তো আমাকে জানতে চেয়েছে তাই না? তা দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন সেটাও সাবগ্রুপ হবে, অ্যাকচুয়ালি দুটো নয়, যে কোনো সাবগ্রুপ মানে যে কোনো ফাইনাইট নাম্বার অফ সাবগ্রুপের ইন্টারসেকশন সবসময় সাবগ্রুপ হবে। তো যাই হোক, তোমাদের দুটো আসবে, দুটো দিয়ে তোমাদের প্রুফটা করতে হবে। ওকে, ভালো করে দেখবে কিভাবে প্রুফ করছে। আর এটা তোমাদের এক্সামে এসেওছে, এটা এসেছে তোমাদের 2022-এ। আমার 2023-এর নোটটা বানিয়েছিলাম, তো তারপরে এসছে কিনা আমি জানি না, মানে জানি না বলতে কি দেখিনি আর। চলো প্রুফটা করবো। তো আমাকে দেখাতে হবে এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল। প্রথম কথা হচ্ছে যে আমাকে এটা বলো যে এইচ ইন্টারসেকশন কে, এটা তো একটা সেট, এই সেটটা কি নন এমটি সেট হচ্ছে?
ভাবো, এইচটা তো সাবগ্রুপ। এইচ যদি সাবগ্রুপ হয় সেখানে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। কেটা সাবগ্রুপ, কে যদি সাবগ্রুপ হয় সেখানেও আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। আর আমি তো বললাম আইডেন্টিটি এলিমেন্ট তো চেঞ্জ হবে না, সেটা সবার জন্য সেম হবে। তাহলে এইচ ইন্টারসেকশন কে, সেখানেও তো ওই সেম আইডেন্টিটি এলিমেন্টই থাকবে। তাহলে হ্যাঁ এটা স্যার। আমি বলতে পারছি যে এইচ ইন্টারসেকশন কে হচ্ছে নন এমটি সাবসেট বা একটা নন এমটি সেট, যেখানে অ্যাটলিস্ট আইডেন্টিটি এলিমেন্টটা সবসময় থাকবে। ওকে, তো সেটাই আমি ল্যাঙ্গুয়েজে লিখবো যে এইচ ইন্টারসেকশন কে ইজ এ নন এমটি সাবসেট অফ জি। ওকে, সিন্স সিন্স ই বিলংস টু both H and K. E belongs to both H and K, comma the E being the identity element. Okay, identity element of। বেশ, আমাকে দেখাতে হবে H intersection K টা সাবগ্রুপ হচ্ছে। তার জন্য আমি কি করব, আমার ওই যে দুটো প্রপার্টি আছে, একটা হচ্ছে তোমার ক্লোজার প্রপার্টি, একটা হচ্ছে তোমার ইনভার্স প্রপার্টি, সেটা আমি স্যাটিসফাই করব। ঠিক আছে, বেশ। আমি দুটো এলিমেন্ট প্রথমে ধরে নিচ্ছি, লেট এ কমা বি। আচ্ছা, দুটো সেপারেটলি না করে আমরা একটা থিওরেম করলাম না, যেটা দুটো দুটো প্রপার্টিকে মার্জ করছে, এ সার্কেল বি ইনভার্স, ওটা ইউজ করি, একবারে হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, তো লেট এ স্যার। কমা বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। ওকে, যদি এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে থাকে তাহলে আমি এটা বলতে পারি যে দেন এ কমা বি বিলংস টু এইচ অ্যান্ড এ কমা বি বিলংস টু কে। যদি ইন্টারসেকশনে থাকে তো অবভিয়াসলি দুটো সেটেই থাকবে। ঠিক আছে, বেশ, এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে ধরবো। দেখো, সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, তাহলে এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, এটা কি ইমপ্লাই করবে? এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ, একই না বলো? ঠিক তো? কারণ তুমি একটু আগেই বললে, এখানে হ্যাঁ বললে স্যার। এ বি বিলংস টু এইচ। বেশ, আবার একই ভাবে সিন্স সিন্স কে ইজ এ সাবগ্রুপ, তাহলে এ বিলংস টু কে, বি বিলংস টু কে, সেটা কি ইমপ্লাই করবে? এ সার্কেল বি ইনভার্স বিলংস টু কে। তাহলে এবার এই দুটো রেজাল্টকে একসাথে মার্জ করো। তুমি এখানে দেখতে পাচ্ছ যে এ বিলংস টু এইচ, আবার এ বিলংস টু কে। তা তুমি এটা বলতে পারছো তো এ বিলংস টু এইচ ইন্টারসেকশন কে, কমা এখানে দেখো বি বিলংস টু এইচ, বি বিলংস টু কে, তাহলে বি বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। দিস ইমপ্লাই এখানে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ, এ সার্কেল বি ইনভার্স বিলংস টু কে, তাহলে এ সার্কেল বি ইনভার্স বিলংস টু এইচ ইন্টারসেকশন। এটাই তোমার দেখানোর দরকার ছিল, একই। তার মানে এখান থেকে আমি কি বলতে পারছি যে এইচ ইন্টারসেকশন কে, এটা আমার একটা সাবগ্রুপ ফর্ম করছে। ঠিক, তো নিচে লিখে দাও হেন্স, হেন্স এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল। এইচ ইন্টারসেকশন কে ইজ এ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল।
ওকে। আচ্ছা, গ্রুপ, যেটা আমরা গ্রুপ থেকে সাব গ্রুপে এলাম, গ্রুপে আর একটা অঙ্ক ছিল। অঙ্কটা একটু কঠিন ছিল। কঠিন বলতে, আমরা নর্মালি গ্রুপের যে এক্সাম্পল গুলো করেছি সেখানে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড অপারেশন ছিল, অ্যাডিশন, সাবট্রাকশন, ম্যাট্রিক্স অ্যাডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এসব। এবার সেই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু এরকম স্ট্যান্ডার্ড কোনো অপারেশন নয়। অপারেশন একটা ডিফাইন করা হয়েছে। তারপরে কি হচ্ছে, এবার স্ট্যান্ডার্ড অপারেশন যদি না হয়, মানে স্ট্যান্ডার্ড অপারেশন হলে সুবিধা কি হয়, তোমার আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে বের করা সহজ হয়, ইনভার্স এলিমেন্ট খুঁজে বের করা সহজ হয়। আর স্ট্যান্ডার্ড অপারেশন যদি না হয়, অপারেশন যদি বিভিন্ন রকম ভাবে ডিফাইন করে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এরকম একটা অঙ্ক ছিল, কিন্তু আজকে যেহেতু কোনো স্টুডেন্ট নেই, যার জন্য আমি অঙ্কটা করাইনি আজকে। কারণ বুঝতে পারবে না, শুধু ভিডিও দেখে বুঝতে পারবে না। ওকে। আর একটা গ্রুপের একটা থিওরাম ছিল, সেই থিওরামটাও আমি নেক্সট দিন করাবো। আজকে একটা ছোট টপিক বলে দিই, ছোট টপিক বলে আজকে শেষ করবো। ওকে। সেটা তুমি টপিকের নাম লেখো, অর্ডার অফ অ্যান এলিমেন্ট। অর্ডার অফ অ্যান এলিমেন্ট খুব ইম্পর্টেন্ট টপিক। এরপরে যখন আমরা সাইক্লিক গ্রুপ করবো, এটা দেখবে প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, অর্ডার অফ অ্যান এলিমেন্ট। প্রথম কথা, এখানে কি বলেছে, অর্ডার অফ অ্যান এলিমেন্ট। তো এটা ক্লিয়ার যে অর্ডার কিন্তু কখনো সেটের হয় না, অর্ডার কখনো গ্রুপের হয় না। অর্ডারটা কার হয়? অর্ডার হচ্ছে এলিমেন্টের অর্ডার। ঠিক আছে, এটা যেন ভুল না হয়। মানে স্টুডেন্টরা ভুল করে বলে আমি এটাকে বললাম। তো অর্ডারটা হয় এলিমেন্টের অর্ডার। ক্লিয়ার? বেশ, নাম্বার সেকেন্ড পয়েন্ট এসো। এলিমেন্টের অর্ডার বলতে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি? ধরো আমার কাছে আরবিটারি একটা এলিমেন্ট আছে এ। মানে প্রথম আগে ধরে নিই জি কমা সার্কেল হচ্ছে একটা গ্রুপ। জি কমা সার্কেল হচ্ছে একটা group। একটা এলিমেন্ট আমি এ, জি এর মধ্যে থেকে নিচ্ছি। এখন আমি বলতে চাইছি যে এই এ এলিমেন্টের অর্ডার কত হবে। ওকে। তার মানে অর্ডার অফ এ, অর্ডার অফ এ এরকম ভাবে লিখতে হবে, অর্ডার অফ এ। সেটা কত হবে আমাকে দেখতে হবে। আমাকে কি কাজ করতে হবে, মানে প্রসেসটা শোনো ভালো করে। এই যে এ এলিমেন্টটা আছে তাকে তুমি নিজের সাথে অপারেশন করো। এবার যে যে অপারেশন থাকবে, যদি অ্যাডিশন থাকে তো অ্যাডিশন, সাবট্রাকশন থাকবে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন থাকবে মাল্টিপ্লিকেশন, যেটা অপারেশন থাকবে কোশ্চেনের মধ্যে। এখানে আমি সার্কেল নিয়েছি, তাই সার্কেল। এ সার্কেল এ করলে কি আসছে দেখবে। তারপর আবার এ সার্কেল এ করলে, মানে তিনবার অপারেশন করলে। আবার এ সার্কেল এ সার্কেল এ সার্কেল এ, মানে চারবার অপারেশন করলে। এরকম তুমি অপারেশন করতে করতে যাও। এরকম অপারেশন করতে করতে তুমি একটা সময় গিয়ে দেখবে ডট 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 ধরো এ লিখলাম, মানে এখানে ধরো আমি এন টাইমস আমি তোমার অপারেশনটা করেছি, কতবার? এন টাইমস। অপারেশন করার পরে দেখা যাচ্ছে আমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। কার আইডেন্টিটি এলিমেন্ট? গ্রুপ জি এর আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ এলিমেন্টকে আমি এন টাইমস অপারেশন করার পরে আইডেন্টিটি এলিমেন্টটা পাচ্ছি। অর্ডারের কনসেপ্ট হচ্ছে এটাই, যে একটা এলিমেন্ট, তাকে কতবার অপারেশন করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট পাবে, সেটাকেই বলা হচ্ছে তার অর্ডার। অর্ডার অফ এ এখানে কত হলো? এন হলো। ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবে সবসময়, বাই ডিফল্ট, অর্ডারের যখন স্টেটমেন্ট পড়ানো হয়, অর্ডারে যখন ডেফিনেশন পড়ানো হয়, বাই ডিফল্ট অপারেশনটাকে মাল্টিপ্লিকেশন ধরে নেওয়া হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, আমি কিন্তু কথা বললাম একটা। যখন অর্ডারের ডেফিনেশন পড়ানো হয়, অর্ডারের কনসেপ্ট বোঝানো হয়, বাই ডিফল্ট অর্ডারের যে অপারেশনটা, সেটা মাল্টিপ্লিকেশন ধরে নেওয়া হয়। ওকে। তো কোনো কোশ্চেনের মধ্যে যদি দেখো অপারেশন মেনশন করা নেই কিন্তু অর্ডার বের করতে বলেছে, তোমাকে কিন্তু বাই ডিফল্ট মাল্টিপ্লিকেশনই ধরতে হবে। তুমি নিজের মন মতো অ্যাডিশন সাবট্রাকশন ধরলে হবে না। মনে থাকে যেন এটা।
আবার বলছি আমি, অর্ডারের যখন ডেফিনেশন পড়ানো হয় বাই ডিফল্ট অপারেশনটাকে মাল্টিপ্লিকেশন ধরে নেওয়া হয়। তো যদি কোশ্চেন পেপারে দেখো যে অপারেশন মেনশন করা নেই কিন্তু অর্ডার জানতে চাইছে, তোমাকেও কিন্তু বাই ডিফল্ট মাল্টিপ্লিকেশনই ধরতে হবে। ঠিক আছে? তাহলে যদি মাল্টিপ্লিকেশন হয়, বাই ডিফল্ট যদি অপারেশনটা মাল্টিপ্লিকেশন হয়, তাহলে আমার ডেফিনেশনটা কিরকম দাঁড়াচ্ছে বলতো? এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই দাঁড়াচ্ছে না? ভালো করে দেখো, এ কে তুমি এন টাইমস মাল্টিপ্লাই করছো, তারপরে তুমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ। তাহলে এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ই পাচ্ছ। যদি এরকম পাও তাহলে অর্ডার অফ এ ইকুয়ালস টু এন বলা হবে। বোঝা গেল? যেমন আজকে একটা এক্সাম্পল করলাম, হ্যাঁ একটু স্যার। আগে একটা একটু আগে একটা এক্সাম্পল করলাম যে এস ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই, এই এক্সাম্পলটা করলাম না? এখানে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বের করে দেখি কত হচ্ছে। একদম সহজ এক্সাম্পল। প্রথমে তুমি অর্ডার অফ ওয়ান বের করবে, অর্ডার অফ মাইনাস ওয়ান বের করবে, অর্ডার অফ আই বের করবে, অর্ডার অফ মাইনাস আই বের করবে। এই সেটের আইডেন্টিটি এলিমেন্ট তুমি অলরেডি তখনই বের করেছো যখন গ্রুপ প্রুফ করেছো, সেটা হচ্ছে কত? ওয়ান। ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তো তোমার টার্গেট হচ্ছে এই ওয়ান কে কতবার মাল্টিপ্লাই করলে তুমি ওয়ান পাবে? কতবার? একবার। হ্যাঁ স্যার। মাইনাস ওয়ান কে কতবার মাল্টিপ্লাই করলে তুমি ওয়ান পাবে? একবার। দুবার। মানে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান কে তো ইন্টু মাইনাস ওয়ান। দুবার নিচ্ছ। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুবার, টু। আই কে কতবার মাল্টিপ্লাই করলে ওয়ান পাবে? তো দুবার। না, আই কে দুবার মাল্টিপ্লাই করলে মাইনাস ওয়ান পাবে। আই তাহলে স্কোয়ার মানে চারবার। হচ্ছে মাইনাস, হ্যাঁ, চারবার। আর মাইনাস আই কে? মাইনাস থেকে দুবার। মাইনাস আই কেও চারবার। আমরা বললাম না, আই আর মাইনাস আই হচ্ছে ইনভার্স, একে অপরের ইনভার্স। তো হ্যাঁ স্যার। এর এর যা এলিমেন্ট হবে, মানে অর্ডার অফ এ যা হবে, অর্ডার অফ এ ইনভার্সও সেম হবে সবসময়। মানে এলিমেন্ট আর তার ইনভার্সের অর্ডার সবসময় সেম হবে। বুঝা গেল? ঠিক আছে, তো অর্ডারের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে। একটা জিনিস মাথায় রাখবে যে কোনো এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের থেকে বেশি হতে পারে না, কখনোই হতে পারে। এলিমেন্টের অর্ডার কখনো গ্রুপের অর্ডারের থেকে বেশি হবে না। ওকে, গ্রুপের অর্ডার বলতে কি? গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটা বলতে চাইছি। এখানে গ্রুপের অর্ডার কত? চার। তো এলিমেন্টের অর্ডার কখনোই চারের থেকে বেশি হবে না। ওকে, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সবসময় ওয়ান হবে। মানে দুটো প্রপার্টি আমি বলছি, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার সবসময় ওয়ান হবে, আর এলিমেন্টের অর্ডার আর সেই এলিমেন্টের ইনভার্সের অর্ডার সবসময় সেম থাকবে। ঠিক আছে? ব্যাস, মোটামুটি এগুলো আজকে পড়ালাম। একটা অর্ডার থেকে একটা অঙ্ক করে আজকে ছেড়ে দেবো। ঠিক আছে? কোশ্চেনটা লেখো। দেখো, ইন এ গ্রুপ জি কমা সার্কেল, ইন এ গ্রুপ জি কমা সার্কেল, A is an element of order 30. ওকে, গ্রুপ একটা বলে দিয়েছে জি কমা সার্কেল, আর এখানে একটা এলিমেন্ট আছে এ, এলিমেন্টের অর্ডার বলে দিয়েছে 30। ক্লিয়ার? এখন তোমার কাজ হচ্ছে যে আহ, তোমাকে বের করতে হবে, ফাইন্ড ফাইন্ড দ্য অর্ডার অফ ফাইন্ড দ্য অর্ডার অফ a to the power 18. Find the order of a to the power 18. ক্লিয়ার? ভালো করে কোশ্চেনটা দেখো কি বলেছে। একটা গ্রুপ বলে দিয়েছে জি কমার সার্কেল, এ হচ্ছে একটা এলিমেন্ট অফ অর্ডার 30। তার মানে কি বলতে পারছো যে এ টু দি পাওয়ার 30 দিস ইজ ইকুয়ালস টু ই, নাকি না? বাই ইউজিং দ্য ডেফিনেশন অফ অর্ডার। ঠিক আছে?
হ্যাঁ স্যার। ফাইন্ড ফাইন্ড দ্য অর্ডার অফ a টু দি পাওয়ার 18, মানে অর্ডার অফ a টু দি পাওয়ার 18 তোমাকে ক্যালকুলেট করতে বলছে। বেশ, এখানে তুমি একটা ফর্মুলা পাশে লিখে রাখো, যে এই টাইপের কোশ্চেন দেখতে একটা তোমরা পাবে, ঠিক আছে, 2 মার্কসের একটা কোশ্চেন পাবে। ফর্মুলাটা হচ্ছে অর্ডার অফ a টু দি পাওয়ার n, this is equals to m by gcd of m comma n. Clear? Order of a to the power m, order of a to the power n, this is equals to m by gcd of m comma n। এখানে m টা কি? m টা হচ্ছে অর্ডার অফ a, ঠিক? ভ্যালু গুলো পুট করে দাও। অর্ডার অফ a কত বলেছে? 30 বলেছে, মানে m ইকুয়ালস টু হচ্ছে 30 ডিভাইডেড বাই gcd of 18 comma 30। ওকে, 30 ডিভাইডেড বাই জিসিডি অফ 18 কমা 30 হচ্ছে 6, তাহলে অ্যান্সার হচ্ছে 5। ঠিক আছে, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 হচ্ছে 5। এই টাইপের কোশ্চেন পাবে, এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখবে, এই ফর্মুলা যেন কোনোভাবেই ভুল না হয়। উপরে থাকছে কি? অর্ডার অফ এ, ঠিক আছে। চলো হ্যাঁ স্যার। আজকে অনেক, হ্যাঁ বলো। আচ্ছা, আজকে অনেকটাই পড়ানো হলো, ঠিক আছে, হ্যাঁ আজকে চলো রেখে দিই। ওকে, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। স্যার, চলো, নোটসটাও একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ পাঠাবো। ওকে স্যার। বাই।